স্বাগতম, নমস্কার। দেখুন, জ্যোতিষ শাস্ত্রটা একটা সমুদ্রের মতন বিশাল। ধরা যাক আমাদের পৃথিবীতে 1000 কোটি লোক থাকে, তাহলে ধরে নিতেই হবে আপনার যে 1000 কোটি তাদের ভাগ্য রয়েছে, মানে তাদের হরস্কোপিক বিচার, যেটা কারুর সঙ্গে কারুর মেলে বলে তো শুনিনি। তো আমরা জ্যোতিষ চর্চায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে পত্রপত্রিকাও যেটা দেখি, রাশি, লগ্ন এবং তার সঙ্গে গ্রহ। কিন্তু আরেকটা এসেনশিয়াল মোস্ট সাবজেক্ট রয়েছে, যেই সাবজেক্টটা ভীষণ কঠিন, তার জন্য সেটা অনেকে ছোন না, সেটা হচ্ছে নাক্ষত্রিক বিচার। নক্ষত্রের বিচার করাটা একটা মানে কি বলে যায়, এটা হাই থটসের অ্যাস্ট্রোলজি, যেটা শিক্ষকরাই পারেন। তো তেমনই এক শ্রদ্ধেয় শিক্ষকের কাছে আজকে শুনবো আমরা নাক্ষত্রিক বিচার। গোপাল ভট্টাচার্য, নমস্কার। অনেকদিন আগের কথা, প্রায় ধরুন 97-98 সালের কথা। হ্যাঁ। তখন আমি সাউথ কলকাতায় প্রায় যেতাম কাজের সূত্রে। এখনও সাউথ কলকাতা, দক্ষিণ কলকাতায় আমার চেম্বার রয়েছে গড়িয়াহাটে, তখনও যেতাম। হ্যাঁ, প্রায় মানে 28-30 বছর আগের কথা। তো একটা পানের দোকান ছিল তখন এই গড়িয়াহাটের মোড়ের খুব কাছে। তার নাম ছিল বঙ্কু পান্ডা। বঙ্কু পান্ডা? হ্যাঁ, আচ্ছা। ওর নাম হচ্ছে বঙ্কু পান্ডা। উড়িষ্যার লোক, পইতে পড়ে থাকতো আর কালো একটা ময়লা গামছা পরে দোকানে বসতো। আর তার দোকান থেকে সবাই বিভিন্ন রকম সিগারেট, বিড়ি, কোল্ড ড্রিঙ্কস, পান এইসব খেত। হ্যাঁ, তো আমি যখন যেতাম আমাকে ঠাকুর ঠাকুর বলে ডাকতো, যেহেতু এই ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ। হ্যাঁ, কি ঠাকুর, কি খবর, এরকম উড়িষ্যা ভাষার কথা বলে। ওটা একটা গুণ ছিল, বয়স্ক লোক হাতের বুড়ো আঙুলের এই জায়গাটা দেখে প্রত্যেকের অবিকল রাশি বলে দিতে পারত। হ্যাঁ, বুড়ো আঙুলটা জাস্ট দেখে, এই জায়গাটা জাস্ট দেখে, আর কিছু পারতো না। হ্যাঁ। কিন্তু বুড়ো আঙুল দেখে আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, এই প্লেস অফ বার্থ, এই যে কম্পিউটারে আমরা যে দিচ্ছি, দিয়ে আমরা যে রাশি বার করছি, সেইটাও অ্যাকিউরেট বলতে পারতো শুধু বুড়ো আঙুলের এই জায়গাটা দেখে। অ্যাকিউরেট মানে আমি অন্তত 20 জনের ওপরে ওর সঙ্গে মিলিয়েছি। বাবা। কিন্তু ও কাউকে শিখিয়ে যায়নি এই বিদ্যাটাকে। উনি কাউকে শিখিয়ে যায়নি। এখন তো মারা গেছে অনেক, তখনই বয়স হয়ে গেছিল। উনি কাউকে শিখিয়ে যায়নি। তো জ্যোতিষেরও এরকম বহু বিদ্যা রয়েছে, এগুলো গুপ্ত বিদ্যা। নিশ্চয়ই, যেগুলো আমরা সবসময় শুনেছি। হ্যাঁ, যেগুলো হারিয়ে গেছে। যেমন ঋষি অগস্ত্য যে নারী জ্যোতিষ তৈরি করেছিল, তামিল সংস্কৃতে যে পাতা, যে তালপাতার পুঁথিতে যে লিখে গিয়েছিল, এই যে একটু আগে বলছিলেন না, যদি 143 কোটির আমাদের দেশ হয়, তাহলে 143 কোটি ভাগ্য, 143 রকমের হরস্কোপ। তো এরকম ঋষি অগস্ত্য লিখে গিয়েছিল, এটাকে বলে নারী জ্যোতিষ। এখনও সাউথে সবাই এই নারী জ্যোতিষটাকে নিয়ে আবার কিছু কিছু লোক আবার বেরিয়ে গেছে। নারী জ্যোতিষ যাদের এই অরিজিনাল লিফটটা রয়েছে, পাম লিফটটা রয়েছে, সেইটা যদি তার বার করা যায়, তার কোনো কিছু না জেনেই তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার ভাই বোন, ওই লিফটটা দেখে দেখে এক্স্যাক্টলি বলা সম্ভব। বাবা। কিন্তু এই লিফটটা সবার কাছে নেই। কিছু কিছু লিফট হারিয়ে গেছে, আর কিছু কিছু লিফট দক্ষিণ ভারতের বিশাল, মানে এই পুরো ঘর সমান বইয়ের পর বই, কোড নাম্বার ধরে ধরে বার করে ওই লিফটগুলো পড়ে 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 বলে ভাই বোন কি হতে পারে, তুমি কি করো। আপনি যে সাংবাদিক সেটাও বলার ক্ষমতা বলে দেবে, একদম বলে দেবে। আপনারা ভাই বোন, আপনার দাদুর নাম কি, বাবার নাম কি ছিল, এক্সাক্ট বলে দেবে ওই নারী জ্যোতিষ, আপনার যদি লিফট যদি পাওয়া যায়। বাবা। তো জ্যোতিষের এই হচ্ছে মানে একটা ক্যালকুলেশন। এটা একদিনে, দুদিনে, 3 দিনে, 4 দিনে বা চালাকি করে তৈরি হয় না। আর আমি যে জ্যোতিষটাকে নিয়ে বিশ্বাস করি সেটা হচ্ছে নক্ষত্র জ্যোতিষ। নাক্ষত্রিক জ্যোতিষের প্রেডিকশন কোনোদিন মাটিতে পড়ে না। আর এটা ভীষণ কঠিন এবং সবার দ্বারা হয় না। অনেক কঠিন। কেন কঠিন হচ্ছে, অনেক মনে রাখতে হয়। নক্ষত্রের অনেক কিছু মনে রাখতে হয়। নক্ষিয়ন্তে যত স্থানই তৎসাৎ নক্ষত্রতা স্মৃতা। আমাদের যে 27টা নক্ষত্র আছে, তারা 27টা নক্ষত্র 9টা গ্রহে, প্রত্যেক 9টা গ্রহ
এই 27টা নক্ষত্র যদি পায় তাহলে একটা গ্রহের কম্বিনেশন আছে 27 ইন্টু এই একটা গ্রহের কম্বিনেশন আছে 27, মানে একটা গ্রহ 27টা নক্ষত্রের আন্ডারে পড়েছে, তাহলে 9টা গ্রহ 27টা, মানে 27 ইন্টু 9, হ্যাঁ, কতগুলো হচ্ছে? 180, আর ওইদিকে হচ্ছে 63, 243। তাহলে এই 243টারও তো আবার শাখা প্রশাখা আছে। তারও আবার শাখা পোশাক আছে, তবে প্রেডিকশন বেরোবে 243 এ রকমের, কঠিন ব্যাপার। 243 রকমের প্রেডিকশন বেরোবে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়, বাড়ির রাস্তার উপরে না রাস্তার ভেতরে, সেগুলো নক্ষত্র জ্যোতিষ দিয়ে বলা যায়। হ্যাঁ, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যারা ফোন করেন, এই যে আপনি পরামর্শ বলে দেন, সেটা কি নাক্ষত্রিক ক্যালকুলেশনে বলেন? নক্ষত্রের কিছুটা, না, পুরোটা আমাদের তো সময় কম, এখানে দেখা সম্ভব নয়। না, মাত্র 2 মিনিটে কতটা? আমি এটুকু বিশ্বাস করি, পশ্চিমবঙ্গে আমার প্রেডিকশনের ধারে কাছে এখনো পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজার নেই। সারা ভারতবর্ষ খুঁজলে 3-4 জনের বেশি পাবেন না। হ্যাঁ, তার কারণ হচ্ছে ডিউ টু নাক্ষত্রিক জ্যোতিষ। তার কারণ হচ্ছে নাক্ষত্রিক জ্যোতিষ মানে এই নয় আমি মঘা নিয়ে বলে দিলাম, মঘা মানে এই কেতুর নেচারটাকে দিয়ে আমি মিশিয়ে বলে দিলাম এদের খুব শত্রুতা হয়, এদের খুব ঝামেলা, কিছু মিলবে, পুরোটা মিলবে না। কারণ নক্ষত্রের নেচারটা টোটালি আলাদা। আমি আদ্রা নক্ষত্র দিয়ে বলে দিলাম রাহুর নেচার দিয়ে সেখানে ঢুকিয়ে একটা ঘুরিয়ে পেঁচিয়ে একটা নক্ষত্র করে দিলাম, তা হয় না। নক্ষত্রের জ্যোতিষের বই আলাদা, সেই বইগুলো এখন নেই, অধিকাংশ ধ্বংসপ্রাপ্ত। আমাদের বাড়িতে যেহেতু আমাদের দীর্ঘ এত বছরের আমাদের ব্রাহ্মণ এবং আমাদের সংস্কৃত এবং জ্যোতিষ এবং তন্ত্রের তার সঙ্গে বেনারস, তার সঙ্গে বেনারস, আমাদের আদি বাড়ি বেনারস, এখনও দশাশ্বমেধ ঘাটের উপরে আমাদের বাড়ি রয়েছে। দাদুর বাবা সে ছিল বড় সংস্কৃতের প্রফেসর, দাদু ছিল খুব বড় পণ্ডিত এবং খুব বড় তান্ত্রিক, বাবাও ছিল খুব বড় পণ্ডিত। তো সেই কারণে এই নক্ষত্রিক জ্যোতিষ নিয়ে আমি মনে হয়েছে কিছু বলি, তো সেই নিয়ে আজকে একটু বলি। প্রথম হচ্ছে অমৃত সিদ্ধি নক্ষত্র। দেখুন, একটা চার্টের ওই যে বলে না, সকালবেলাটাই বোঝা যায় আপনার সারা দিনটা কেমন যাবে। সকালবেলা যদি ঘুম থেকে উঠে যদি দেখেন কেউ আপনাকে খিচখিচ করছে, কেউ আপনার সঙ্গে ঝগড়া করছে, বা কোনো একটা ব্যাপার দুঃসংবাদ আপনি সকালবেলা পেলেন, তো সারা দিনটাই আপনার কেমন কেমন যায়। তো সকালবেলাই বলে দেয় সারা দিন কেমন যাবে। তেমনই নক্ষত্র বলে দেয়, আপনার জন্ম নক্ষত্র বলে দেয় আপনি কি সৌভাগ্য নিয়ে জন্মেছেন, না আপনাকে সারা জীবন দুর্ভাগ্যের কষাঘাতে আপনাকে চলতে হবে, সারা জীবন আপনার কিছু বিশেষ কিছু হবে না। আর নাহলে এমনই বলে দেওয়া যায় যে না, একটা সাধারণ বাবা খুব সামান্য মাইনের চাকরি করে বা সামান্য হয়তো চাষবাস করে, তাদের ছেলেমেয়েরাও কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় আইএএস অফিসার বা আইপিএস অফিসার হয়। তো এই যে চার্ট, একটা জন্মছক, অমৃত সিদ্ধি নক্ষত্র যদি কারোর জন্মছকে খুঁজে পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হয় ভেরি পাওয়ারফুল। সেই নেটিভ ভেরি পাওয়ারফুল, তাদের জীবনে ওই নাম হয়েছে অমৃত সিদ্ধি, মানে তাদের জীবনে সিদ্ধি লাভ, সমাজে শীর্ষস্তরে তারা পৌঁছবে, মানে প্রতিষ্ঠার দিকে। চার্টের একটা স্ট্রেংথ এসে গেল। যে বললাম সকালবেলাটাই বলে যায়। রবিবারে কেউ যদি হস্তা নক্ষত্রে জন্মায়, জানবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান হয়। তাদের জীবনে যদি খুব মেজর দোষ থাকলেও অমৃত সিদ্ধি নক্ষত্র এমন একটা নক্ষত্র না, এর গুণাগুণের কারণে অনেক জন্মকুষ্ঠিতে খারাপ যোগ থাকলেও সেগুলো কোনো পাত্তা পায় না। যেমন সোমবারে কেউ যদি মৃগশিরা নক্ষত্রে জন্মায়, তাদের নক্ষত্রটাকে বলা হয় অমৃত সিদ্ধি নক্ষত্র। মঙ্গলবারে যদি কেউ অশ্বিনী নক্ষত্রে যদি কারো কোনো ছেলে বা মেয়ে জন্মায়, তারা অমৃত সিদ্ধি যোগ পায়, অমৃত সিদ্ধি নক্ষত্র পায়। এদের জীবনে যে ওরা কোথায় যায়, কত বড় সাইন করে, এরা বাবা মাও ঠিক ঠিক জানতে পারে না। তেমন বুধবারে জন্ম যদি অনুরাধা নক্ষত্রে কারো যদি জন্ম হয়, সে অমৃত সিদ্ধির ছেলে এবং মেয়ে। বৃহস্পতিবারের পুষ্যা, বিরাট ব্যাপার, বৃহস্পতিবারের পুষ্যা নক্ষত্র কোটি কোটি টাকার মালিক হয়েছে। হ্যাঁ, মানে অমৃত সিদ্ধি নক্ষত্র হয়, কোটি কোটি টাকার মালিক না হলেও তার জ্ঞান, চর্যা, প্রজ্ঞা, এডুকেশন বিশাল হয়। শুক্র বারে যাদের জন্ম, যদি রেবতী নক্ষত্রে জন্ম হয়, তাহলে তারা চওড়া কপাল, বৃহস্পতির কপাল নিয়ে জন্মেছে। তাদের জীবনে তারা প্রভূত দাঁড়াতে পারে, প্রভূত উন্নতি করতে পারে। তেমনই শনিবারের রোহিণী, সেটাকেও কিন্তু অমৃত সিদ্ধি নক্ষত্র বলে। শনিবারের রোহিণী দেখা যায় বেশি বয়সে গিয়ে
এত বেশি এই যে আমাদের কি বলে ম্যাকডোনাল্ড, হ্যাঁ 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 ম্যাকডোনাল্ডের আমি জীবন 65 বছর পর্যন্ত খেতে পেতাম, হ্যাঁ 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 তারপর এখন সারা পৃথিবী জুড়ে। সারা পৃথিবীতে চেইন। তো এইগুলো হয় এই শনিবারের রোহিণী নক্ষত্রে যদি জন্ম হয় সেরকম। আচ্ছা আসবো আলোচনা। হ্যাঁ একটা ফোন নিন। হ্যালো, হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে নমস্কার, গোপাল দাকেও আমার নমস্কার। বলুন হ্যালো। বলুন বলুন হ্যাঁ। প্লিজ। বললাম দাদা, আমি প্রথমেই বলি আমার মাস্তুতো দাদার মেয়ে দাদার কাছে দেখিয়েছিল, মাস্তুতো দাদার মেয়েকে, সে চাকরি পেয়ে গেছে, এটা জানালাম। আর সেটা একবার আমার কোথায়? মেয়ের সম্বন্ধে, ওটা জলপাইগুড়িতে। বাহ 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 বাহ। যাকে এই যে জানান আপনারা ওইটা ভালো লাগে। হ্যাঁ মানে বাস্তবিক হ্যাঁ, যে ওনার হ্যাঁ তারা খুব খুশি আনন্দিত, এই জন্য আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন ডেট অফ। বলুন বলুন। হ্যাঁ, আমার মেয়ের নাম শ্রীময়ী কর্মকার, আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 28 মে 2003। আমরা এখন জ্যোতিষের চর্চায় রাশিফলের কেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু এর পেছনে আমাদের যে কত পড়াশোনা, কত রকম সিস্টেম নিয়ে পড়াশোনা করতে হয়েছে, কেপি সিস্টেম, নাক্ষত্রিক জ্যোতিষ, বাস্তু, নিউমারোলজি, পামিস্ট্রি, এমনকি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, ফিক্সড স্টার, সেই নিয়ে পড়তে হয়েছে। তার মানে ইয়ে নেই এখনকার, শেষ নেই। এখনকার অ্যাস্ট্রোলজি কি হচ্ছে, ওই 2-4টে করেই ওই রাশিফলের ওপরে অ্যাস্ট্রোলজি, আর মানুষ হাঁ করে শুনছে। হ্যাঁ, তো ডেট অফ টাইম বলুন। 28 মে কত সাল? 2003। 2003। মেয়ের নাম কি? শ্রীময়ী কর্মকার। টাইম অফ বার্থ বলুন। সকাল 6টা 20, সকাল 6টা কোচবিহার। 20, কোচবিহার। কোচবিহার। 1 মিনিট। কোচবিহার বেশ, আর কোচবিহার চেঞ্জ করে দিলাম, ল্যাটিচিউড লঙ্গিচিউড বেশ। যেটা পাচ্ছি আপনার মেয়ের জন্মবার, এটা বুধবার ছিল তো? হ্যাঁ 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 দাদা। মিথুন লগ্ন, মেষ রাশি, জন্ম যে নক্ষত্র সেটা হচ্ছে মিথুন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। এটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্ন মৃগশিরা নক্ষত্রে। লগ্ন যদি মৃগশিরা নক্ষত্রে থাকে তাদের সবসময় যে টেন্ডেন্সি দেখা যায়, ভীষণ ডিসিশন মেকিংয়ের প্রবলেম। ও ডিসিশন নিয়ে হ্যাঁ, কনফিউজ থাকে সবসময়। কেমন কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মৃগশিরা মানে হচ্ছে হরিণের মাথা, মৃগশিরস, এই কথা থেকে মৃগশিরা নামকরণ করা হয়েছে। হ্যাঁ, তো মৃগশিরা নক্ষত্রে যেটা মেইন দেখা যায়, ডিসিশন মেকিং এর প্রবলেম দেখা যায়। মাথায় মাঝে মধ্যেই দেখবেন সাইনাস বা কোনো হেডেকের মানে মাথার যন্ত্রণায় ভুগতে পারে। কেমন? রবি রোহিণী নক্ষত্রে, বুধ ভরণী নক্ষত্রে। আচ্ছা, বুধ ভরণী নক্ষত্রে 19 ডিগ্রি 26 মিনিটে রয়েছে। এ কি জিওগ্রাফি নিয়ে পড়েছে? হ্যাঁ দাদা, জিওগ্রাফি। এই হচ্ছে নাক্ষত্রিক বিচার। হ্যাঁ। আচ্ছা, মঙ্গল, এইটা হচ্ছে, আমি একটুখানি, এতক্ষণ তো বলা সম্ভব না, হরস্কোপটা ইয়ে লগ্নে শনি, দেরিতে চাকরি, দেরিতে বিয়ে। লগ্নে শনি থাকলে চাকরি বাকরি। এখন বয়স কত হচ্ছে? এখন 23-এ পড়েছি। হ্যাঁ, পড়াশোনা করতে হবে এখনো। দ্বিতীয় বৃহস্পতি, এটা ভালো। ও আরো এডুকেশন বাড়াতে হবে। লগ্নে শনি থাকলে এডুকেশন বাড়ানো উচিত, কারণ লগ্নে শনি থাকলে প্রায়শই দেখা যায় একজন জাতক বা জাতিকাদের 27-28 বছরের বয়সের আগে বিশেষ কিছু হতে চায় না, তারপরে গিয়ে তারা রাইজ করে, তারা উন্নতি করে, তারা ভালো কিছু। তাহলে আপনি বলছেন এই স্প্যানটাতে ও এডুকেশনটা বাড়ায়। এডুকেশন ওর যেমন দ্বিতীয় বৃহস্পতি, এটা খুব ভালো রয়েছে। দ্বিতীয় বৃহস্পতি কর্কট রাশির ঘরে তুঙ্গে, দ্বিতীয় থেকে অর্থের বিচার করা হয়, আর্থিক অবস্থার বিচার করা হয়। সুতরাং দ্বিতীয় বৃহস্পতি যখন এক্সল্টেড পজিশনে রয়েছে, জীবনে অর্থভাগ্য ভালো হবে, নিজে চাকরি বাকরি পাবে। বুঝতে পারছেন? কিন্তু ওর এখন 7.5ও চলছে, আবার তার মধ্যে শরীর নিয়ে মাঝে মাঝেই ভুগবে। কি জানতে চাইছেন? হ্যাঁ দাদা, ও কি পিএইচডি করতে চাইছে, ও কলেজে সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে কলেজের প্রফেসর হতে যাচ্ছে। আমার কথা তো তাহলে উনি কি বললেন যে আমি পিএইচডি করতে হবে? উনি বললেন? আমি তো বললাম পড়াশোনা করতে হবে, আর উচ্চশিক্ষা করতে হবে। 23 বছর বয়স, 4 বছর এখন এইসব পড়াশোনার টাইম। এডুকেশন চালিয়ে যাও, এডুকেশন করে যাক, পিএইচডি হওয়ার যোগ রয়েছে। খালি 7.5টাকে ঠিক করতে হবে। মেষ রাশির তো 7.5 নট গুড। 7.5তে অনেক বড় বিপত্তি দেয়, অ্যাক্সিডেন্ট দেয়, শরীর নিয়ে সমস্যা দেয়। আর স্টার্টিং পয়েন্ট একেবারে 7.5। 7.5 1.5 বছর জাস্ট কেটেছে মেষ রাশির, এখনো 6 বছর। যাদেরই মেষ রাশি 6 বছর 7.5 রয়েছে, আর বৃষ রাশি সামনের বছর জুলাই থেকে 7.5 শুরু হচ্ছে। এখন থেকে কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, পিএইচডি হবে।
চাকরি হবে তার ওর? সেটা তো পড়ার কথা, আগে পিএইচডিটা করতে বললেন গোপাল দাস, বললাম আগে সাড়ে করতে হবে। সাতিটাকে একটা ঠিক করতে হবে। আর একটা জিনিস, এই যে রবি রাহু একসঙ্গে রয়েছে, এটাকে কিন্তু গ্রহণ দোষ বা পিতৃদোষ বলে। এটা থাকলে অনেক সময় দেখা যায় যোগ্যতা থাকা সত্ত্বেও সেই যোগ্যতা উপযুক্ত অনুযায়ী মূল্য উপযুক্ত মূল্য পাওয়া যায় না, উপযুক্ত পারিশ্রমিক হতে পায় না, উপযুক্ত রেকগনিশন পায় না। হ্যাঁ, তো সেই গ্রহণ দোষটাকেও ঠিক করার। ধন্যবাদ। যাই হোক, এবার বলি ভালো কথা তো বললাম। দেখুন, চার্টে ভালোও থাকে মন্দও থাকে। কোনো কোনো এক নট এ সিঙ্গেল পার্সন, যদি একজন চাষবাস করে এমন মানুষও আসে, যদি কোনো খুব নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষও যদি জন্মছ, তার ছকে কোনো না কোনো জায়গায় ভালো থাকবেই। কোনোদিন পুরো ব্ল্যাঙ্ক অন্ধকার কোনো কিছু হতে পারে না। অন্ধকার থাকলে আলো থাকবে, সুখ থাকলে দুঃখ থাকবে। এটা হচ্ছে প্লাস মাইনাস হবেই, জন্মছকেও তাই। প্রত্যেকটা মানুষের চার্টে পজিটিভিটি আছে, ভালো কিছু গুণ আছে, মন্দ কিছু গুণ আছে। এবার দেখা যায় যারা জীবনে খুব ভালো পড়াশোনা করে, খুব ভালো চাকরি বাকরি পায়, খুব ভালো উন্নতি করে, তাদের জীবনে পজিটিভিটির ভাগটা বেশি। তাদের জন্মছকে গ্রহগত অবস্থানগুলো অনেক আপরাইজিং। আর যারা জীবনে কিছুই করতে পারে না, কিছুই হয় না, তাদের দেখা যায় জন্মছকে গ্রহগুলো দুর্বল। নামছে। ওই জন্য চার্ট দেখলেই একটা প্রথমেই নির্ণয় করতে হয়, একটা জন্মছক দেখলে প্রথমে দেখতে হয় যে চার্টটা কি পাওয়ার আছে, জীবনে কিছু করতে পারবে, ছাড়ার আছে না কোনো পাওয়ারই নেই, কিছু হবে না জীবনে। এটা একটা পরিষ্কার একটা জন্মছক জন্ম পরিষ্কার। চার্ট বলে দেয়। আমি তো 100% বুঝতে পারি। না, যেমন একে বললেন যে তুমি এখন পড়াশুনো করে যাও। হ্যাঁ, তো শুধু দেখুন, 34 বছরে আমি টিভির অনুষ্ঠান করছি, কয়েক হাজার মানুষকে তো আমি টিভির অনুষ্ঠানেই প্রেডিকশন করেছি। টিভির অনুষ্ঠানে কয়েক হাজার মানুষকে প্রেডিকশন করেছি। তার বাইরে কয়েক লাখ মানুষকে আমি চেম্বারে দেখিয়েছি। আমাকে দেখানো বেঙ্গলে এত সহজ নয়। সব জ্যোতিষীকে আপনি চাইলেই দেখাতে পারবেন, গোপাল ভট্টাচার্যকে দেখানো সহজ নয়। তার কারণ মানুষ আমাকে ভালোবাসে, মানুষ জানে যে গোপালদা যেটা বলে পড়াশোনা করে বলে, নাক মুখ দেখে বলে না, আমার কোনো ইনটিউশন লাগে না। আমি চার্ট জন্মছক ফেললে, যদি এখন জন্মছক ফেললেই আমি বুঝতে পারি একটা মানুষের কী হবে না হবে। সেই জন্য আমার সামনে এসে দাঁড়িয়ে কাউকে বলতে হয় না যে স্যার আমি এইটা জানতে এসেছি। আমি নিজেই বলি যে তোমার তো এই সমস্যা নিয়ে এসেছো। আর যদি চার্ট না থাকে, অনেকে তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, হারিয়ে গেছে, তাদের কি বিচার করা যায় না? তাদেরও করা যায়, হোরাটি করা যায়, হাত থেকে বিচার করা যায়, অনেক সিস্টেম রয়েছে। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে নক্ষত্র, ভালো নক্ষত্র বলেছি। এবার শূন্য নক্ষত্র। শূন্য নক্ষত্র মানে অনেক সম্ভাবনা, ছেলে মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন, কিন্তু ছেলে মেয়ের যদি শূন্য নক্ষত্র বেরিয়ে যায় তাহলে সেটা খারাপ, তার জীবনে নেগেটিভ, তখন নেগেটিভিটি চলে আসে। কোনগুলো শূন্য নক্ষত্র? যদি আপনার ছেলে বা মেয়ে বৈশাখ মাসে জন্মায় আর তার যদি চিত্রা বা স্বাতী নক্ষত্রে হয়, তাহলে এটাকে বলে শূন্য নক্ষত্র। জীবনে বড় বিপর্যয় বা সেটব্যাক আসে। মেডিকেল পড়তে পড়তে 5-6 বছর কেটে যাচ্ছে, মেডিকেলই হচ্ছে না, বা যে কোনো একটা পরীক্ষা পিএইচডি সেই কমপ্লিট করতে পারছে না। এই শূন্য নক্ষত্রের প্রতিকার করতে হয়। শূন্য নক্ষত্রের প্রতিকার না করলে ওই নেগেটিভিটি সারা যেখানে আছে ওই শূন্যের মধ্যে বনবন করে ঘুরবে। একদম ঠিক কথা বলেছেন। এই জন্য আপনাকে ভালো লাগে যে আপনি ঠিক ধরে ফেলেন কথাগুলো। ওই শূন্যের মধ্যে বনবন করে ঘুরতে হবে, তার বাইরে আর বেরোতে পারবে না। জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে যদি পুষ্যা এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জ্যৈষ্ঠ মাসে খুব খারাপ, এটাকে বলা শূন্য নক্ষত্র। আষাঢ় মাসে যাদের পূর্ব ফল্গুনী এবং ধনিষ্ঠা নক্ষত্র পায় খুব খারাপ। যতই ভালো পজিশনে থাক না কেন, যতই ভালো জায়গায় সে যাক না কেন, যতই ভালো অনেক দেখেছে আইএস আইপিএস, তার চাকরি চলে গেছে, সাসপেন্ড হয়ে গেছে। একটা সময় খুব প্রভাব প্রতিপত্তি ছিল, ইদানিগত হচ্ছে। হ্যাঁ, তো এইগুলো শূন্য নক্ষত্রের প্রভাব। আষাঢ় মাসে জন্ম, পূর্ব ফল্গুনী ধনিষ। শ্রাবণ মাসে যদি উত্তরাষাঢ়া বা শ্রবণা নক্ষত্রে জন্মায় খুবই খারাপ। ভাদ্র মাসে শতবিশা রেবতী একদম শেষ করে দেয়, শতবিশা রেবতী শূন্য করে দেয়। আশ্বিন মাসে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, জীবনে বড় বিপর্যয় আসে। কার্তিক মাসে যদি কৃত্তিকা বা মঘা নক্ষত্রে যদি কারোর জন্ম হয়, অবশ্যই ভালো করে জন্মছক বিচার করিয়ে কোন জায়গা থেকে প্রবলেম। আর শূন্য নক্ষত্রে যাদের, তাদের একই দিক থেকে প্রবলেম আসে না, কারোর একটা অন্য দিক থেকে সেটব্যাক আসে, কারোর একটা অন্য দিক থেকে সেটব্যাক আসে জীবনে। তো সেটা ছকে বোঝা যায় যে কোন দিকে তার সমস্যা আসবে। অগ্রাণে যদি চিত্রা এবং বিশাখা নক্ষত্রে জন্ম হয়, গেল সেই চার্টের 12টা বেজে গেল, তাদের জীবনে বড় ক্ষতি বা বিপর্যয় দেয়। পৌষ মাসে
যদি আদ্রা, হস্তা বা অশ্বিনী নক্ষত্রে জন্ম হয় তাহলে গেল হরস্কোপ। হরস্কোপের ওখানেই 50% স্ট্রেংথ খতম, শেষ। মাঘ মাসের শ্রবণা এবং মূলা নক্ষত্রে জন্ম হলে প্রবলেম, সমস্যা। ফাল্গুন মাসের ভরণী, জ্যেষ্ঠা খারাপ। চৈত্র মাসের অশ্বিনী এবং রেবতী নক্ষত্রে জন্ম হলে সেই চার্টের স্ট্রেংথ কমে যায়, কমে যায়, পাওয়ার কমে। যাই হোক, আমি একটু বলি যে আগামী 10ই সেপ্টেম্বর আর মাত্র এবার তো সময় হয়ে গেছে মানে হচ্ছে কি 10ই সেপ্টেম্বর আর কয়েকটা দিন কৌশিকী অমাবস্যা, এটা বছরের সব থেকে বড় অমাবস্যা। আমার বাড়িতে এদিন কয়েক হাজার মানুষ আসে, ভোগের ব্যবস্থা থাকে, বিভিন্ন রকম গ্রহ দোষের পুজো এবং প্রতিকারের ব্যবস্থা করা হয়। আমি নিজে সংকল্প করে পুজো করাই, আমি নিজে। তো আর এই এত বড় অমাবস্যা সারা বছরে আসে না। তো কৌশিকী অমাবস্যার আগে আমি দুর্গাপুরে 2 সেপ্টেম্বরে থাকবো, বর্ধমানে আমি 5ই সেপ্টেম্বরে থাকবো, শিলিগুড়িতে আমি 8ই সেপ্টেম্বরে থাকবো, মালদায় আমি থাকবো 9ই সেপ্টেম্বর, কৃষ্ণনগরে 3 সেপ্টেম্বর, কোচবিহারে 1 সেপ্টেম্বর, মেদিনীপুরে 20 আগস্ট, বহরমপুরে 4 সেপ্টেম্বর, হলদিয়ায় 6 সেপ্টেম্বর, গৌহাটিতে সেপ্টেম্বরের শেষে মানে 27 তারিখে এই চেম্বারগুলো রয়েছে। এছাড়া কলকাতার কাছাকাছি যদি কৌশিকী অমাবস্যার আগে দেখাতে চান, সেটা তো দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড় যশোদা ভবন, যেটা আমরা আলোচনাও করছিলাম, যেখানে ওই পানলার গল্পটা শুনলাম। 9007935831, এটা কলকাতাতেই ধরবো। আরেকটা উত্তর কলকাতাতে বারাসাত, ডাকবাংলোর মোড়, খুব মানে ভেরি ইজি টু কাম। বারাসাতটা হচ্ছে যারা কৃষ্ণ কি বলে উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর, বারাসাত প্রাইম লোকেশন, একদম চৌমাথার মোড়ে আমার চেম্বার রয়েছে। আচ্ছা, এটার ফোন নাম্বার হচ্ছে 8584038640। আচ্ছা, অনলাইনটা কিন্তু চলছে। গোপালদা এর আগেও বলছেন যে 10 তারিখে যারা আসতে পারবেন না তারা আগে জেনে নেবেন যে কি করে আপনি বাড়িতে বসে, ধরা যাক আমেদাবাদে রয়েছে। হ্যাঁ, যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল করা হবে, পুজো করাবো। হ্যাঁ, তার নিয়ম সব বলে দেয়। একটা কথা বলে দিই, যারা পুজো দেবেন কৌশিকী অমাবস্যায় এসে, যারা পুজো দেবেন তারা 9007935831। হ্যাঁ, প্রতিকার পড়লে হবে না, পুজো না দিলে কিন্তু প্রতিকার পূর্ণ হয় না। সুতরাং যে যে গ্রহগত দোষ আছে সেগুলো পুজো দিতে হবে। যারা এসে পুজো দেবেন 9007935831 যোগাযোগ করবেন। আর যারা আসতে পারছেন না, অনলাইনে পুজো দেবেন 8584038635 যোগাযোগ করবেন, নাম লেখাবেন এখনই। আর এখন কীর্তিমুখ, কামধেনু এবং লাইভ কুষ্টি, এই দুটো, কীর্তিমুখ, কামধেনু এবং লাইভ কুষ্টি সম্পূর্ণ উপহার হিসেবে পাবেন আপ টু কৌশিকী অমাবস্যা পর্যন্ত। আপনারা অনলাইনে দেখান, অফলাইনে দেখান, যে জায়গায় দেখান, এই কীর্তিমুখ বাস্তুর জন্য ভীষণ আদর্শ। আর আপনার কামধেনু যদি বাড়িতে থাকে, সেই বাড়িতে প্রসপারিটি, শান্তি, সমৃদ্ধি আসতে বাধ্য। আর কীর্তিমুখের খাবার কি, যত রকম হিংসা, দুঃখ, এটা বাড়ির মেন গেটে লাগাতে হয়, বাড়িতে সমস্ত অশান্তি কেটে যায়। এবং লাইভ কুষ্টি, পূর্ণাঙ্গ কুষ্টি অনলাইনে দেখান বা অফলাইনে দেখান, এখন কিন্তু উপর হিসেবে পাবেন। তাহলে আবার বলি, কৌশিকী অমাবস্যার জন্য কোন চেম্বারে দেখাতে পারবেন? মেন হেল্পলাইন নাম্বার 8584038631। এই নাম্বারটাতে প্রচুর ফোন আসে, সবাই, ম্যাক্সিমাম লোক 8584038631 যোগাযোগ করেন। যদি একান্ত এই নাম্বারটা বিজি পান, যদি একান্ত নাম্বারটা না পান, তাহলে পরের নাম্বারটায় ফোন করবেন 8584038635। তাও যদি না পান, 8584038637 যোগাযোগ করতে পারেন। সময় শেষ। আমরা তো প্রত্যেক বুধবার এবং রবিবার বেলা 12টার সময় আসি, এবং প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার, শনি এবং মঙ্গলবার আমরা কিন্তু 6:35 সন্ধ্যার সময় আসি। আজকের মতো শেষ করতে হচ্ছে। গোপাল থেকে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।